চ্যাপ্টার ৩৭০ দি অডিয়েন্সেস অ্যাপ্লজ। বাউন্টির পুরস্কার, যাতায়াতের ভাড়া আর বিয়ন্ডার ক্ষমতার ঔষধের কথা শুনে এমলিন হোয়াইট কিছুক্ষণের জন্য একদম হতবাক হয়ে গেল। সে মোটেই এমন কোনো উত্তরের আশা করেনি। ভ্যাম্পায়ারটা অবাক হয়ে ভাবল, তাহলে তোমার ভদ্রতার কি হল? একজন গোয়েন্দা হিসেবে পরিষ্কার হিসাব নিকাশ মেনে চলাটা খুব জরুরি। তাছাড়া তুমি আমার কোয়েলাক ক্লাবে যাওয়ার সময়ও নষ্ট করেছ। কে জানে গত ২ দিন ধরে ওরা সেখানে কি কি লিমিটেড খাবার পরিবেশন করেছে। ক্লাইন এমলিন হোয়াইটের দিকে তাকিয়ে মনে মনে একটু মজা করে এসব কথা ভাবল। কয়েক সেকেন্ড পর এমলিন জোর করে একটু হাসল। তারপর সে বলল, সঠিক ঔষধ বানানোর আগে আমাকে অবশ্যই রোগীকে দেখতে হবে। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তুমি বেশ আত্মবিশ্বাসী। ক্লাইন চিন্তিতভাবে মাথা নাড়ল। তারপর তার মাথায় একটা সমস্যার কথা এলো। হোয়াইট পরিবার দেখে মনে হয় তারা পোষণ বানানোর বিদ্যায় বেশ পণ্ডিত। যদি আমি কখনো সত্যি সত্যি আহত হই আর আমার শরীরে বিষ ঢুকে যায়, তবে আমি চিকিৎসার জন্য তাদের কাছে আসতে পারব। তাহলে ফাদার উট্রাভস্কির কাছ থেকে অ্যাপোথেকারি ফর্মুলা নেওয়ার জন্য আমার এত কষ্ট কি সব বৃথা হয়ে যাবে না? আমার তো আর এমন কাউকে তৈরি করার দরকার নেই যে কিনা খুব ভালো চিকিৎসা করতে পারে। বাস্তব সত্যি সত্যি যে কোনো পরিকল্পনার চেয়ে অনেক দ্রুত বদলে যায়। তবে এটা পুরোপুরি বৃথাও নয়। আমি এরই মাঝে মিস ম্যাজিশিয়ানের কাছ থেকে আমার বিনিয়োগ করা টাকাটা তুলে ফেলেছি। ফর্মুলার মতো জিনিসগুলো যতদিন টিকে থাকে ততদিনই এর বেশ ভালো মূল্য পাওয়া যায়। তাছাড়া হোয়াইট পরিবার এখন নিশ্চিতভাবে এই রিভারবে এভিনিউ থেকে দূরে থাকবে এবং সম্পূর্ণ নতুন আর গোপন পরিচয়ে তাদের জীবন কাটাবে। আমি হয়তো আর কখনোই তাদের খুঁজে পাব না, তাই এটা আসলে ততটাও সুবিধাজনক নয়। না, মেন্টাল টেরর ক্যান্ডেলের তৈরি করা চিন্তাভাবনাগুলো দূর হওয়ার আগে আমাকে কেবল হারভেস্ট চার্চে এমলিন হোয়াইটের জন্য অপেক্ষা করতে হবে। এই কথাগুলো মাথায় রেখে ক্লাইন তার টুপিটা খুলল। সে একটু মাথা নিচু করে বলল, কোনো সমস্যা নেই, সময় হলে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আমি তোমার আর কোনো সময় নষ্ট করব না, বিদায়। এমলিন হোয়াইটের চেহারার ভাবটা একটু বদলে গেল। সে কিছুটা ইতস্তত করে বলল, তুমি যদি কোনোভাবে মেন্টাল টেরর ক্যান্ডেলের প্রভাবটা দূর করতে পারো তবে তুমি আরও অনেক বড় বাউন্টি পাবে। আর সে একটু থামল এবং নিজের থুতনিটা একটু উঁচু করল। আর পাবে স্যাঙ্গুইনদের বন্ধুত্ব। আমি একজন ম্যাজিশিয়ান আর আমার কাছে সান ব্রোচ এবং বায়োলজিক্যাল পয়জন বোটল আছে। মানুষের মনের ব্যাপারে আমি কেবল মিডিয়ামশিপের সীমানাটুকুর ভেতরেই আটকে আছি, তাই আমি আর কি করতে পারি? আমি যাদের চিনি তাদের মাঝে কেবল মিস জাস্টিসই এর কাছাকাছি কিছু একটা করতে পারে, কিন্তু সে কেবল একজন সিকোয়েন্স আর্টের টেলিপ্যাথিস্ট। তুমি যদি তোমার বিশ্বাস বদলে দ্য ফুল দ্যাট ডাজন্ট বিলং টু দিস এরা ওপর বিশ্বাস না আনো, তবে বুক অফ সিক্রেটসে লেখা জ্ঞান ব্যবহার করে একটা রিচুয়ালের মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা আমরা কোনোভাবেই বের করতে পারব না। কথা প্রসঙ্গে মনে পড়ল, শামান কিং আর তাদের মতো অন্যদের মতোই ভ্যাম্পায়াররাও নাকি প্রাইমর্ডিয়াল মুনের উপাসনা করে। সিটি অফ সিলভারে লেখা থাকা সেই প্রাচীন ঈশ্বর অর্থাৎ ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত কি তাহলে প্রাইমর্ডিয়াল মুন? নিজের চিন্তার জগতে হারিয়ে যাওয়ার মাঝেই ক্লাইন একটু হেসে বলল, আমি তোমাকে সাহায্য করার উপায় খুঁজতে থাকব। এমলিন হোয়াইট মাথা নাড়ল এবং আর কিছুই বলল না। সে খুব অধৈর্য হয়ে ঘুরে দাঁড়াল এবং দ্রুতগতিতে দরজার দিকে ছুটে গেল। যদি গাড়োয়ান আশেপাশে না থাকত তবে সে নিশ্চিতভাবেই তার কালো বাদুড়ের মতো ডানা মেলে সোজা দোতলায় উড়ে চলে যেত। ক্লাইন একটু হাসল এবং আবেগপ্রবণ হয়ে মাথা নাড়ল। সে সেই একই ভাড়া করা ঘোড়ার গাড়িতে চড়ে বসল এবং বেশি দূরে না থাকা স্টিম মেট্রোর কাছে পৌঁছাল। তারপর সে গাড়ি পাল্টে চেরুর বড়র ১৫ নম্বর মিন্স্ক স্ট্রিটে ফিরে আসল। ঘরে ঢোকার আগে ক্লাইন লেটারবক্স চেক করল, কারণ লেটারবক্স খুলে চিঠি খোঁজাটা তার একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। সে অবাক হয়ে দেখল যে সেখানে সত্যিই একটা চিঠি আছে। চিঠির খামে কোনো স্ট্যাম্প লাগানো ছিল না। খামের ওপর প্রাপক হিসেবে গোয়েন্দা শার্লক মরিয়ার্টি লেখা ছিল, আর চিঠির নিচে সই ছিল ইউর্গেন কুপারের। আইনজীবী ইউর্গেন। একটু অবাক হয়ে ক্লাইন খামটা হাতে নিল এবং সেটা ছিঁড়ে খুলল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে সে দেখল ভেতরে ১ টুকরো কাগজ আর ২ টাকার নোট রাখা আছে। নোট দুটোর একটা ছিল ১ শলি আর অন্যটা ৫ শলি, সব মিলিয়ে মোট ৬ শলি। এই সময়ের মাঝে আমি বিড়ালটাকে মোট ৩ বার খেতে দিয়েছিলাম। প্রতিবারের জন্য ২ শলি করে দেওয়ার কথা ছিল। পুরো ব্যাপারটা বুঝতে পেরে ক্লাইন দরজা খুলল এবং ভেতরের গ্যাস ল্যাম্পটা জ্বালিয়ে দিল। চিঠিটা খুলতেই সে দেখল যে সেখানে খুব বেশি কিছু লেখা নেই। ইউর্গেন নিজ হাতে যে কথাগুলো লিখেছে সেগুলো একদম তার নিজের মতোই নিখুঁত আর গম্ভীর। প্রিয় গোয়েন্দা মরিয়ার্টি, গত কয়েকদিন ধরে ব্রোডির খেয়াল রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা তোমার প্রাপ্য পারিশ্রমিক। আমি ২ বার দরজার বেল বাজিয়েছিলাম, কিন্তু দেখলাম তুমি বাড়িতে নেই, তাই বাধ্য হয়ে টাকাটা একটা খামে ভরে তোমার লেটার বক্সে রেখে গেলাম। যেহেতু আমি হয়তো আগামীকাল সন্ধ্যার আগে ফিরে আসতে পারব না, তাই আমার দাদি আজ রাতের জন্য যেই মৌখিক চুক্তিটা করেছিল সেটা হয়তো আমি পূরণ করতে পারব না। একজন আইনজীবী হিসেবে আমি মৌখিক চুক্তির যথেষ্ট মূল্য দিই এবং আশা করি সেটা কঠোরভাবে মেনে চলা হবে। পরিশেষে তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
ইউর্গেন কুপার। মিস্টার আইনজীবী, তোমার ধন্যবাদ জানানোর ধরনটা এতই শুষ্ক আর একঘেয়ে যে সেটা ব্রোডির চেয়েও খারাপ। তবে নিজের কাজের পেছনের ব্যাখ্যাটা তুমি বেশ বিস্তারিতভাবেই দিয়েছ। এটা একদম পুরোপুরি ইউর্গেনের স্বভাবের সাথে মানিয়ে যায়। তাছাড়া টাকাটা আমার লেটার বক্সে রাখারই বা কী দরকার ছিল? আমি ট্রান্সমিগ্রেট করার আগে এটা যদি পৃথিবী হতো, তবে হয়তো আমি মাসের পর মাস নিচের লেটার বক্সের দিকে একবার ফিরেও তাকাতাম না। ক্লাইন একটু হাসল এবং নোটগুলো ভাঁজ করে নিজের পকেটে রেখে দিল। তারপর সে এক টুকরো কাগজ বের করল এবং গোয়েন্দা স্টুয়ার্টকে একটা চিঠি লিখতে বসল। শুরুর দিকে কিছু সৌজন্যমূলক কথা লেখার পর বেশ কিছুক্ষণ চিন্তা করে সে লিখল, আমি টুটেভা স্ট্রিটের কাছের হারভেস্ট চার্চে এমলিন হোয়াইটকে খুঁজে পেয়েছি। চার্চ অফ আর্থ মাদারের অধীনে থাকা এটা খুবই ছোট একটা উপাসনালয়। লোয়েন শহরে এটা খুব একটা দেখাও যায় না। এমলিন হোয়াইট দাবি করেছে যে কিছু বিশেষ কারণে সে নিজে থেকেই বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল। এরপর হারভেস্ট চার্চের বিশপ তাকে সেখানে আশ্রয় দেয় এবং সে সেখানেই থেকে যায়। সেখানে থেকে সে একজন। ক্লাইন একটুক্ষণ ভেবে নিয়ে স্বেচ্ছাসেবক শব্দটা লিখে ফেলল। তারপর সে খুব সাধারণভাবেই আরও যোগ করল, আমার বোঝানোর কারণে সে ৪৮ নম্বর রিভারবে এভিনিউতে ফিরে গেছে। তবে সে হয়তো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য মাঝে মাঝেই হারভেস্ট চার্চে যাতায়াত করবে। লেখা শেষ হলে ক্লাইন পুরো চিঠিটা একবার পড়ে নিল। তারপর সে কলমটা নামিয়ে রেখে খুব সুন্দর করে চিঠিটা ভাঁজ করল। সে খোঁজাখুঁজি করে একটা খাম বের করল, কিন্তু সেটার ওপর প্রয়োজনীয় স্ট্যাম্পটা লাগাল না। পরদিন কাউকে পারিশ্রমিক দিয়ে চিঠিটা সরাসরি স্টুয়ার্টের বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করল সে যদি রাজত্বের পোস্টাল সার্ভিসের মাধ্যমে চিঠি পাঠাতে চাইত, তবে এখন লেটার বক্সে চিঠি ফেলে রাখলেও আগামীকাল পর্যন্ত কোনো পিয়ন সেটা নিতে আসত না। তারপর আবার সেটা বাছাই করা আর পৌঁছে দেওয়ার একটা লম্বা প্রক্রিয়া তো ছিলই। তাই সে নিজে ব্যাকলুন্ডের মতো রাজকীয় রাজধানীতে থাকা সত্ত্বেও আগামী পরশুর আগে স্টুয়ার্ট কোনোভাবেই চিঠিটা হাতে পেত না। আর কেবল তখনই হোয়াইট পরিবারকে খবরটা জানানো যেত। আর এই পুরোটা সময় এমলিন হোয়াইটকে কেবল তার পুতুলগুলো নিয়ে একদম কপর্দকহীন অবস্থায় পড়ে থাকতে হতো। এছাড়া খুব দ্রুত পারিশ্রমিক পাওয়ার জন্য এই কাজটা করা দরকার। ক্লাইন একটু হাসল, তারপর কফি টেবিলটা গুছিয়ে দাঁত মাজা আর গোসল করার জন্য দোতলায় ফিরে গেল। বুধবার সকালে 2 সলি খরচ করে একটা ভাড়া করা গাড়ির গাড়োয়ানের হাতে চিঠিটা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিল সে। এরপর ক্লাইন দেশি সিফুড রাইস বানানোর জন্য কিছু জরুরি বাজার করে আনল, কারণ আজ তার ফ্রাইড রাইস রান্না করার ইচ্ছা ছিল। মুক্তার মতো সাদা চালের কথা ভাবতেই তার জিভে জল চলে আসল। রান্নাঘরে নানা ধরনের ঝামেলা পার করে বেশ কিছুক্ষণ পর সে অবশেষে বেকন আর ব্ল্যাক টি দিয়ে এক হাঁড়ি সুগন্ধি ফ্রাইড রাইস রান্না করে ফেলল। খাবারটা এতই মজার ছিল যে আনন্দে তার চোখে প্রায় জল চলে আসল। এটা সত্যিই খুব আবেগপূর্ণ এবং পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়া একটা স্বাদ। বড় বড় 2 প্লেট ফ্রাইড রাইস খাওয়ার পর ক্লাইন চেয়ারে বসে নিজের পেটে হাত বোলাল। এমলিন হোয়াইটের পরিস্থিতিতে এত বেশি ঝামেলা আর জটিলতা ছিল যে তার পারফরম্যান্সটা ঠিকমতো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। আর এই কারণে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাই নতুন করে একটা পারফরম্যান্স শুরু করার জন্য তাকে এখন কেবল অন্য কোনো সুযোগের অপেক্ষায় থাকতে হতো। তারপরও ক্লাইন এই ঘটনা থেকে বেশ কিছুটা সুবিধাই পেয়েছিল। ব্যর্থতাও এক ধরনের অভিজ্ঞতা, আর এটা তাকে অন্তত একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়েছিল। সাধারণ জাদুকরদের মতো আমার পারফরম্যান্সে কেবল সহকারীরাই থাকে না, বরং এখানে শত্রু এবং অংশগ্রহণকারীরাও থাকে। তাদের প্রতিক্রিয়া আর সিদ্ধান্তগুলো এই পারফরম্যান্সের ওপর সমানভাবে প্রভাব ফেলতে পারে। সময়ের আগে আমাকে এই সব কিছুর কথা মাথায় রাখতে হবে। এটাও এক ধরনের শিক্ষা। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের মুখোমুখি হয়ে বড় কোনো ধাক্কা খাওয়ার চেয়ে এরকম ছোটখাটো একটা বিষয় থেকে শিক্ষা পাওয়াটা অনেক ভালো। ক্লাইন তার সামনের ফাঁকা প্লেটটার দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগল যে সে আর কী ধরনের পারফরম্যান্স শুরু করতে পারে। বেশ কিছুক্ষণ গুরুত্বের সাথে চিন্তা করার পর সে বুঝতে পারল যে আসলে এমন কিছুই নেই। অবশ্যই ব্যাপারটা এমন নয় যে একেবারেই কোনো সুযোগ নেই। আসলে এখনকার জন্য সেগুলো করাটা তার জন্য খুব একটা মানানসই ছিল না। উদাহরণস্বরূপ, ক্লাইন সবসময় টিউডার রাজবংশের সেই 4th ইপক ধ্বংসস্তূপের অশুভ আত্মার একটা ব্যবস্থা করতে চেয়েছিল। কিন্তু শ্যারন, যার কাছে স্কারলেট লুনার করোনা আছে, আর ম্যারিক, যে রেইথের র্যাম্পেজার বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো পেয়েছে, তারা দুজনে মিলে চেষ্টা করলেও ক্লাইনের মনে হয়নি যে তারা সেই হাই সিকোয়েন্স বিয়ন্ডার দানবটার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এমনকি কিছু বুঝে ওঠার আগেই হয়তো তাদের সবাইকে মারা পড়তে হবে। নিজে থেকে পারফরম্যান্স শুরু করার মানে এই নয় যে মৃত্যুকে ডেকে আনতে হবে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে পারফরম্যান্স করার তো কোনো মানেই হয় না। ক্লাইন নিজেকে সতর্ক করে দিল। আরও একটা জিনিস ছিল যেটা সে করতে চেয়েছিল, কিন্তু তার মনে হল না যে সেটার কোনো সম্ভাবনা আছে। সেটা হল উইল অসেপ্টিন নামের সেই অদ্ভুত বাচ্চাটাকে খুঁজে বের করা, যে কিনা সার্জন অ্যারনের জীবনে দুর্ভাগ্য বয়ে এনেছিল। ক্লাইনের সবসময় বাচ্চাটার কাছে থাকা ট্যারট কার্ডের ওপর বেশ আগ্রহ ছিল। সে নিশ্চিত হতে চেয়েছিল যে সেটা কোনো জাদুকরী বস্তু কিনা। দুর্ভাগ্যবশত নাইট হক্সরা এরই মাঝে এই কেসটার দায়িত্ব নিয়ে নিয়েছিল।
আর ক্লাইন কোনোভাবেই তার পুরনো সহকর্মীদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না। আমি ডাক্তার অ্যারনের অবসরের সময় পর্যন্ত অপেক্ষা করব। তারপর কোয়েলা ক্লাবে গিয়ে কেসটার অগ্রগতির ব্যাপারে খোঁজ নেব, আর এরপর আমি সিদ্ধান্ত নেব যে আমার কি করা উচিত। ক্লাইনের চিন্তাভাবনাগুলো খুব দ্রুত একটা আকার পেয়ে গেল। সে যতদূর জানত, ডাক্তার অ্যারন সাধারণত শুক্রবার বিকেল আর রবিবারগুলোতে ফ্রি থাকত, এবং ওই সময় সে কোয়েলা ক্লাবে টেনিস খেলত। আজকের ব্যাকলুন্ড মর্নিং পোস্ট পত্রিকা পড়ে ক্লাইন আরও একটা ব্যাপার নিশ্চিত হয়েছিল। আগামীকাল রাতে আই অফ উইজডমের আয়োজনে একটা বিয়ন্ডার জমায়েত হতে যাচ্ছে। আমি আপাতত ওয়্যার উলফ বিয়ন্ডার বৈশিষ্ট্য বা বায়োলজিক্যাল পয়জন বোটলের কোনোটিই বিক্রি করতে পারব না। এমনকি আমি এমন কাউকেও খুঁজে পাচ্ছি না যে প্রথমটাকে একটা জাদুকরী বস্তুতে পরিণত করতে পারবে। রোড স্কুল অফ থটের হাই সিকোয়েন্স বিয়ন্ডাররা নিশ্চিতভাবেই রাগে ফুঁসতে ফুঁসতে এখনও এই আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। আমি বাজি ধরে বলতে পারি শ্যারন, ম্যারিক আর তাদের সাহায্যকারীকে খুঁজে পেয়ে টুকরো টুকরো করে ফেলার জন্য ওরা অধৈর্য হয়ে আছে। আপাতত তাকে এই এলাকায় খুব সাবধানে আর চুপচাপ থাকতে হবে। ক্লাইন তার ন্যাপকিনটা হাতে নিয়ে মুখ মুছল এবং টেবিলটা পরিষ্কার করতে শুরু করল। সে চেয়েছিল আজকের দিনটা বিশ্রাম নিয়ে কাটাবে। নিজে থেকে কোনো পারফরমেন্স শুরু না করে অলসভাবে সময় কাটানোর জন্য সে কোয়েলা ক্লাবে যাওয়ার কথাও ভেবেছিল। কিন্তু ঠিক তখনই তার আমনের সেই অ্যাভাটারটার কথা মনে পড়ে গেল, যেটা ধূসর কুয়াশা ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। আর সেই ভয়ঙ্কর মুহূর্তে বুক অফ সিক্রেটস যে ভূমিকাটা পালন করেছিল সেটাও তার মনে পড়ে গেল। তাই ক্লাইন বসার ঘরের ফায়ারপ্লেসের আগুনটা জ্বালিয়ে দিল এবং বুক অফ সিক্রেটসকে আবার বাস্তব জগতে নিয়ে আসলো। তারপর সে খুব মনোযোগ দিয়ে সেটা পড়াশোনা করা আর নোট নেওয়ার কাজে ডুবে গেল। অবশ্যই সে পরবর্তীতে ধূসর কুয়াশার ওপরে গিয়ে সেই নোটগুলো পুড়িয়ে ফেলবে। তার কিছু বুঝে ওঠার আগেই দুপুর হয়ে গেল, আর ঠিক সেই সময় হঠাৎ করেই দরজার বেল বেজে উঠল। বুক অফ সিক্রেটস লুকিয়ে রেখে ক্লাইন বসার ঘরে ঢুকল এবং সোজা দরজার দিকে এগিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা অতিথিটি আর কেউ নয়, সেই রোগাপাতলা দাড়িওয়ালা গোয়েন্দা স্টুয়ার্ট। সেই ক্লাইনের দিকে প্রচণ্ড শ্রদ্ধা আর উত্তেজনার দৃষ্টিতে তাকাল এবং তার প্রশংসা করার জন্য সে আর কোনোভাবেই তর সইতে পারছিল না। তুমি সত্যি একজন বিশাল মাপের গোয়েন্দা, যার কাছে প্রচুর তথ্যসূত্র আর লোকবল রয়েছে। তুমি আসলেই কোনো সূত্র ছাড়া এমন একটা কেস সমাধান করে ফেলেছ। হঠাৎ করে আমি আমার স্পিরিচুয়ালিটিতে একটা হালকা পরিবর্তন অনুভব করছি কেন? মনে হচ্ছে আমার পোষণটা আরও একটু হজম হয়ে গেছে। অন্য কথায় বলতে গেলে আমার পারফরম্যান্স এখনও পর্যন্ত সীমিত আকারে হলেও কিছুটা সফলতা পেয়েছে। তবে এখানকার দর্শক সারিতে কেবল একজনই উপস্থিত আছে, আর কেবল সে বোকা বনে গিয়ে এই দারুণ ফলাফলটা দেখতে পাচ্ছে। দর্শকদের হাততালি সত্যিই দারুণ কাজে দেয়। ক্লাইন শুরুতে একটু চমকে গেলেও পরমুহূর্তেই তার মুখে একটা উষ্ণ হাসির রেখা ফুটে উঠল।